পুলিশ কবিকে দেখে টুপিটা তোর খুলিস। অনেকে বলছেন যে কবি তুষার রায় যদি বেঁচে থাকতেন এই 2015 বাক্যটা অন্যভাবে লিখতেন যে শাসককে দেখে টুপিটা তোর খুলিস। তার কারণ এই পুলিশ কর্মীরা থানার মধ্যে শাসকের হাতে মার খাচ্ছেন, তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, অথচ মামলা দূরে থাক একটা সাধারণ এফআইআর অভিযোগ অবধি হচ্ছে না। অনেকে অবশ্য বলতেই পারেন যে এফআইআর হই বা কি হতো, তার কারণ জামিনযোগ্য ধারায় মামলা হতো আর সরকারি আইনজীবী হয় চুপ করে থাকতেন, না হয়তো জামিনের পক্ষেই সওয়াল করতেন। কিন্তু উত্তরবঙ্গের ঘটনা নিঃসন্দেহে আর একবার রাজ্যবাসীকে বিস্মিত করেছে। তাই নিয়েই আমাদের এই আলোচনার প্রথম পর্ব, আমাদের এখনকার বিষয়। থানায় মার, হাসপাতালে পুলিশ, তবু নাকি কিছুই হয়নি। উত্তর থেকে দক্ষিণে শাসকের দুর্জন বন্ধুদের দাপট। আলোচনার জন্য স্টুডিওতে আমার একদিকে রয়েছেন উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লক নেতা, আছেন কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা, আছেন প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায় এবং অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। সরাসরি আমরা কথা বলবো অশোক ভট্টাচার্য, শিলিগুড়ির মেয়র, এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কিন্তু তার আগে আমরা দ্রুত একবার দেখে নেব কি সেই ঘটনা। সত্যি আজ পুলিশ বড্ড অসহায়। ফের একবার প্রমাণিত হলো নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়িতে তাণ্ডবের ঘটনায়। মার খেলো পুলিশ, লকআপ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো 2 বন্দীকে, লন্ডভন্ড করা হলো ফাঁড়ি, ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। তাও ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলাই রুজু করল না পুলিশ। আর অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতার তো বহু দূরের কথা। অবশ্য এমনটা যে হবে তার ইঙ্গিত আগেই মিলেছিল শিলিগুড়ি কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের কথায়। থানা লুটপাট বা ফাঁড়ি আক্রমণ বা পুলিশ কর্মীর উপর আক্রমণের কোনো ঘটনা ঘটেনি। যদি কারোর কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের উপর আমরা নিশ্চয়ই মামলা করব। অভিযোগ? কিসের অভিযোগ? মার খেলো পুলিশ, আর অভিযোগ কি অন্য লোকে করবে? আইনজীবীদের মতে এখানে তো পুলিশেরই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করা উচিত। তার চেয়েও বড় কথা হলো আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরই যেখানে সরাসরি তৃণমূল নেতা বিজন নন্দী ওরফে জনের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেখানে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার জন্য কার অপেক্ষা করছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হঠাৎ করে 30-40 জন আইসা লাথি লুটে মারতেছিল, খুব লাথি মারতেছিল, আর আমাকে 10-15 জন আটকায় দিচ্ছে। থানার টেলিফোনটা কে ভাঙছিল? টেলিফোনটা ওরাই ভাঙছিল, এবং কাগজপত্র তছনছ করে দিয়েছিল। তো প্রাণে মেরে দিত এরকম এরকম অবস্থা থানার মধ্যে তখন ওই তো জন ওই তো এই হচ্ছে নারবাটের গুরু। বেচারা এএসআই এর অসহায়তা দেখুন। তিনি মার খেলেন আর তাঁরই বড় কর্তা বলছেন পুলিশের ওপর কোনো হামলাই হয়নি। ফাঁড়িতে কোনো আক্রমণ হয়নি, কোনো আর্মস ছিনতাইয়ের ঘটনা হয়নি, কোনো ধরনের পুলিশের উপরে আক্রমণের ঘটনা ঘটেনি। অনেকে বলছেন এ তো গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ঘটনা। যাদের আগলানোর কথা তারাই যদি মাঝ রাস্তায় ছেড়ে দেন তাহলে কি করে বেচারা নিচুতলার পুলিশ কর্মীরা? তাহলে কি মান সম্মান বিসর্জন দিয়ে চর খেয়েও হজম করাটাই অভ্যাসে পরিণত করতে হবে এ রাজ্যের পুলিশ কর্মীদের? উঠছে প্রশ্ন। সনদ ঝা, এবিপি আনন্দ। সরাসরি শিলিগুড়িতে যাব, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের কাছে। অশোকবাবু, গতকাল অনশন অবস্থান আপনারা প্রত্যাহার করলেন। আপনারা বললেন যে পুলিশ কমিশনার মনোজ বর্মা প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যবস্থা নেবেন। 24 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত একটা এফআইআর অবধি লেখা হলো না, একটা অভিযোগপত্র অবধি জমা পড়লো না, মামলা শুরু তো দূরের কথা। কি বলবেন? আসলে আমার সত্যি এরকমই আশঙ্কা ছিল। আমার আশঙ্কা ছিল যে উনি বলছেন কিন্তু উনি কিছুই করতে পারবেন না। কিন্তু উনি একজন পুলিশ কমিশনার, আমিও একজন মেয়র। যখন আমাকে ফোন করে বললেন আমি তখন বিশ্বাস করলাম তার কথা। তো কিন্তু আমরা জানতাম যে আমাদের আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করেই পুলিশকে বাধ্য করাতে হবে যাতে পুলিশ এদের এই সমস্ত সমাজ বিরোধী ব্যবস্থা নেয়। অশোকবাবু, বাধ্য তো হলো না, ঘটনার পর 48 ঘন্টা, আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার পর 24 ঘন্টা। হ্যাঁ, এটাই বলছি। রবীন্দ্রনাথের যে গান আছে না, দুর্বলেরও রক্ষা করো দুর্জনেরও হানো, এই যে কথাটা আমাদের রাজ্যে এখন আমরা দেখছি সত্যি এই দুর্বলকে তো সরকার রক্ষা করছে না, আক্রান্তদের তো সরকার রক্ষা করছে না, আক্রমণকারী যারা তাদেরকে সরকার প্রোটেকশন দিচ্ছে বারবার দিচ্ছি। ধরুন
এই বালাসন কলোনিতে প্রথম যখন 15ই আগস্ট যখন আমাদের উপর আক্রমণ হলো লাঠিসোঁটা নিয়ে, ঢিল পাটল নিয়ে, তখন কিন্তু মামলাটা কিন্তু আক্রমণকারীদের বিরুদ্ধে হলো না। তখনও কিন্তু এই ডিসিপি, একজন ট্রাফিক ডিসিপি, তিনি একটা স্টেটমেন্ট করলেন। তাতে তিনি বললেন যে না, কিছু ঘটনাই ঘটেনি এবং অশোকবাবু কেন 15ই আগস্ট মিছিল করতে গেলেন কেন, উনি আমাকে সেই প্রশ্নটাই করেছিলেন। আজকেও কিন্তু দেখলাম গতকালের ঘটনার পরে অদ্ভুত ব্যাপার হচ্ছে রাত্রি 11:30 নাগাদ নাকি এরকম ঘটনাটা ঘটেছে। 12টার সময় আমি টেলিফোন পাই, 12টা 10 নাগাদ আমি পুলিশ কমিশনারকে ফোন করে বলি আপনি কি জানেন যে নিউ জলপাইগুড়ি আউটপোস্ট আক্রান্ত, তৃণমূল কংগ্রেসের জন নন্দীর নেতৃত্বে কিছু গুন্ডাদের দ্বারা আক্রান্ত, আপনি জানেন? না, আমি জানি না। তো আমি বললাম আমাদের কাউন্সিলর 32 নম্বর ওয়ার্ডের আরও কয়েকজন, তারা বিভিন্নভাবে তাদের উপরে মারধর করা হয়েছে, মাত্র 3 জন ওখানে বসে আছে, এরা 30-40 জন। আপনি কিছু পুলিশ পাঠান, পুলিশদেরও বাঁচান আর আমাদের লোকদেরও আপনি বাঁচাবার ব্যবস্থা। উনি বলছেন আপনি ভাববেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। তারপরে অনেক রাত পর্যন্ত এই ঘটনাগুলো ঘটলো। সকালবেলায় আমরা বাধ্য হলাম সেখানে অবস্থানে বসতে, অনশনে বসতে। আমাদের টেলিফোন করে উনি জানালেন যে না। এরপর কি করবেন? একদম পরিষ্কার যে 24 ঘন্টার ডেডলাইন অতিক্রান্ত, এখনো পর্যন্ত পুলিশ ব্যবস্থা নেয়নি, কি করবেন আপনারা? 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে আমাদের শিলিগুড়িতে বিশাল মিছিল হয়েছে এর প্রতিবাদে। আমাদের আগামী 20 তারিখে 18 খাইতে আমাদের খুব বড় মিছিল আমরা করব এবং তারপরে আমরা পুলিশ কমিশনের কাছে, আমরা কালকে বা আগামীকালই পুলিশ কমিশনের কাছে, আগামীকাল বা পরশু দিনই আমরা পুলিশ কমিশনের কাছে আমাদের প্রতিনিধি দল যাবে এবং আন্দোলন আরও বেশি জোরদার হবে এবং প্রয়োজনে পুলিশ কমিশনারের দপ্তর পর্যন্ত অভিযান হবে এই দাবিতে। আমাদের তো একটাই দাবি, আমরা আইনের শাসন চাই। আমরা তো পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ চাই না। আমরা তো পুলিশকে, আমরা যে আন্দোলনটা করছি, আমরা যে দাবিটা করছি, এটা তো শুধু আমাদের সিপিএমের একজন কাউন্সিলর বা কয়েকজন নেতার পক্ষে দাঁড়িয়ে তো নয়, সাধারণ পুলিশ কর্মীদের স্বার্থে। কারণটা হচ্ছে পুলিশ হচ্ছে মানুষের আস্থা, ভরসাটা তো পুলিশের উপরই থাকতে হবে। এইখানে প্রশ্ন থাকবে যে যার নেতৃত্বে এই আইনের শাসন ভেঙেছে বলে আপনাদের অভিযোগ, জন ওরফে বিজন নন্দী আপনাদের দলের ঘনিষ্ঠ ছিল, আপনি নিজে দীর্ঘদিন তাকে চিনতেন এবং এই যে অসামাজিক কাজকর্মের অভিযোগ, এটা শুধু তৃণমূল আমলে নয়, আপনাদের বামফ্রন্ট আমল থেকেই উঠতে শুরু করেছিল। তখনকার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? কথা হচ্ছে আমি জীবনেও তাকে চিনতাম না। আমি তার নাম শুনেছি, তার ভাই হচ্ছে যখন কাউন্সিলর হয় সেই সময়তে। আমি কোনোদিন তাকে চিনতামই না, জীবনে কোনোদিন তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। ঠিকই যে আমাদের মধ্যে এই সময়ে এরকম নাম শুনেছি যে সে আমাদের মধ্যেই ছিল ট্রেড ইউনিয়নের মধ্যে, কিন্তু এরকম কিছু অসামাজিক জীব আমাদের পার্টির ভেতরে বিভিন্ন ট্রেনের মধ্যে সে সময় ঢুকেছিল এবং এরা আমাদের পার্টি তো ভালো করেনি, খুব ক্ষতি করেছে। আমরা খুব খুশি যে এরা পার্টি থেকে বিতাড়িত হওয়ার জন্য এবং পুলিশ যথাযথ ব্যবস্থা এই ধরনের লোকের বিরুদ্ধে নিয়েছে। আপনি খবর নিয়ে দেখবেন, ডাবগ্রাম এলাকাতেও নিয়েছে, ফুলবাড়ি এলাকাতেও নিয়েছে এবং যে কারণে এই সমস্ত ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি বলেই কিন্তু ওখানকার যে আমাদের ট্রেড ইউনিয়ন ছিল সেই ট্রেড ইউনিয়নকে আমরা কিন্তু রক্ষা করতে পারিনি। সুতরাং এই যে আজকে একটা কাগজে লিখেছে, এটা একেবারে অসত্য কথা লিখেছে। আমি তাকে চিনতাম না, জানতাম না। আমি আজকে আপনাদের এই টিভিতে এই যে ছবিটা দেখলাম, এই প্রথম আমি তার ছবি দেখে তার মুখ দেখলাম। আমি তাকে কোনদিন দেখিও নাই, তাকে চিনিও না। সুতরাং একটা কাগজে যেটা লিখেছে এটা সঠিক না। আচ্ছা, বেশ। অশোকদা, এইখানে একটা বৃহত্তর রাজনীতির প্রশ্নটা আসি যে শিলিগুড়ি মডেল এত চর্চিত এবং এইভাবে আইনের শাসনের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের রোখার কথা দলগতভাবে সিপিএম এবং বামফ্রন্টগতভাবে আপনারা বলছেন, কিন্তু দক্ষিণবঙ্গে তো ধাক্কা খেয়ে গেল এই মডেল। তখন রবীন মণ্ডল এই আরেকটা নির্বাচনের প্রার্থী, তাকে গৌতম দেব পাশে নিয়ে ঘোষণা করলেন এবং 67 সাল থেকে এমএলএ, প্রাক্তন চিফ হুইপ, তিনি লড়াইয়ের ময়দান থেকে সরে গেলেন। অর্থাৎ অশোক ভট্টাচার্য যেভাবে সামনে এসে নেতৃত্ব দিচ্ছেন, যেহেতু সামনে এসে যেভাবে নির্বাচনে লড়ছেন, তিনি শেষ পর্যন্তটা করলেন না, বা অসীম দাশগুপ্ত যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, রবীন মণ্ডল পারলেন না। এটা তো একটা সেটব্যাক হলো শুরুতেই। না, আমি বিষয়টা সম্পর্কে জানি না, এটা নানা কারণ থাকতে পারে। হয়তো পার্টি সিদ্ধান্ত নিয়েছে, আমাদের পার্টি অনেক সময়তে সিদ্ধান্ত নেয়,
কখনো নির্বাচনের লড়াইয়ের বিষয়তে, কখনো বাবু আপনি আমার সঙ্গে একমত হবেন যে সিপিএম এর মতো পার্টি নমিনেশন ফাইল করার পরে অন্য সিদ্ধান্ত নিচ্ছে, এটা পার্টির স্বাস্থ্যের পক্ষে ভালো খবর নয়। নমিনেশন ফাইল করে তারপরে উইথড্র, পার্টি আগে সিদ্ধান্ত নিল না। আর কারণ তো দুটো হতে পারে, একটা হচ্ছে যে ভয় পেয়েছেন, সন্ত্রাসের ভয়, আর নয়তো হেরে যাওয়ার ভয়। এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে রবীন মণ্ডলের পিছু হটা? না, এই বিষয়টা সম্পর্কে আমার একেবারেই অজানা। আমি এখন এখানে বসে আমি জানলাম, সুতরাং এই মুহূর্তে আমি এই সম্পর্কে কোনো মন্তব্যই করতে পারছি না। আমি যদি জানতাম আমি হয়তো কিছু মন্তব্য করতাম। এটা আমাদের পার্টির রাজ্য সম্পাদক, উনি বলতে পারবেন সেটা। এটা পার্টির সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হতে পারে। সুতরাং আমি যেটা জানি না সে সম্পর্কে আমার মন্তব্য করাটা সঠিক না। তবে আমি একটা কথা বলছি, যত আক্রমণই আসুক এবং যত অত্যাচারী হোক না কেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে আমাদের একজন প্রার্থীকেও ধমক দিয়ে, হুমকি দিয়ে প্রত্যাহার করাতে পারেনি। তারা ময়দানে আছে, তারা ময়দানে থাকবে, এবং 9টি আসনের জয়ের মধ্য দিয়েই আমরা এই মহকুমা পরিষদের নির্বাচনে ধন্যবাদ অশোক দা। এখানেই প্রশ্ন থাকে যে তাহলে কি উত্তরবঙ্গ পারলো, দক্ষিণবঙ্গ পারলো না? এই জন বা বিজন নন্দী, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কি করেছেন তিনি, দেখাবো। বঙ্গে বারবার ধুলোয় মেশে পুলিশের সম্মান। বছর ঘুরতে না ঘুরতেই আলিপুরের ছায়া এবার নিউ জলপাইগুড়িতে। ফের আক্রান্ত খাঁকি উর্দিধারীরা। আলিপুর থানায় তাণ্ডবের সময় ফাইল দিয়ে মাথা বাঁচাতে হয়েছিল পুলিশকে। এবার নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে হামলার সময় আলমারির আড়ালে লুকোতে হলো উর্দিধারীদের, এবং এক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠল সেই শাসক দলের দিকেই। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। শিলিগুড়ি পুরসভার 35 নম্বর ওয়ার্ডে 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এক সিপিএম সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্ত সিপিএম সমর্থক স্বপন পালকে নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। তখন থেকেই শুরু টান টান থ্রিলার। খবর পেয়ে থানায় যান সিপিএম কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় ও দলীয় নেতা শম্ভু দে। সে সময় থানায় পৌঁছয় তৃণমূলের একদল সমর্থক। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় 2 সিপিএম নেতাকে। ধৃত সিপিএম সমর্থককে কেন লক আপে না ঢুকিয়ে বাইরে বসিয়ে রাখা হয়েছে সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। এরপর 2 তৃণমূল সমর্থককে লক আপে ঢুকিয়ে দেয় পুলিশ। খবর পৌঁছতে দেরি হয়নি তৃণমূল কার্যালয়ে। অভিযোগ, তৃণমূলের দার্জিলিংয়ের সাধারণ সম্পাদক তথা আইএনটিটিইউসি নেতা বিজন নন্দী ওরফে জনের নেতৃত্বে থানায় চড়াও হয় 30-40 জন দলীয় সমর্থক। শুরু হয় তাণ্ডব। তছনছ করা হয় গোটা ফাঁড়ি, ফেলে দেওয়া হয় টেলিফোন, উল্টে দেওয়া হয় টেবিল। এরপর ওই সিপিএম সমর্থক স্বপন পালকে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গিয়ে মার খান এএসআই জলেশ্বর রায়। অভিযোগ, মাটিতে ফেলে তাকে লাথি মারা হয়। হঠাৎ করে 30-40 জন লোক আইসা লাথির উপরে মারতেছিল, লোকটা খুব লাথি মারতেছিল, আর আমাকে 10-15 জন আটকায় দিচ্ছে। থানার টেলিফোনটা কে ভাঙছিল? টেলিফোনটা ওরাই ভাঙছিল, এবং কাগজপত্র তছনছ করে দিয়েছিল। তো প্রাণে মেরে দিত, এরকম অবস্থা থানার মধ্যে। তখন ওই তো জন, এই হচ্ছে নারবাটের গুরু। অভিযোগ, তাণ্ডবের পর ধৃত 2 তৃণমূল সমর্থককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা বিজন নন্দী। আমি থানায় যাই এবং ডিউটি অফিসারকে বলি যে আপনি আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেকে কেন আটকিয়েছেন, কি এভিডেন্সের উপরে আপনি আটকালেন? তখন বললো না এখানে একটা টেনশন হচ্ছিল সিপিএম আর আপনাদের ছেলেদের মধ্যে। ডিউটি অফিসার আমাকে বললো যে আপনি নিয়ে যান। ওনারাই লক আপ খুলে দিল, আমার ছেলেকে আমি নিয়ে চলে আসছি। আর পুরমন্ত্রীর কথা শুনে তো মনে হতেই পারে এটা এমন কোনো বড় ঘটনাই নয়। 2-4টে ছোট ছোট নন্দীগ্রাম হয়েছে, নিতাইয়ের মতন ঘটনা ঘটেছে। আমাদের যেভাবে জঙ্গলমহলে রোজ খুন হতো, আপনি তো যেতেন ক্যামেরা কাঁধে নিয়ে, হচ্ছে। একসময় কংগ্রেস ছেড়ে সিপিএমে এসেছিলেন বিজন নন্দী ওরফে জন। সেখান থেকে পালা বদলের পর তৃণমূলে যোগ দেন। তোলাবাজি থেকে নানা দুষ্কৃতিমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে জনের বিরুদ্ধে। বাম আমলে এহেন জনকে গ্রেফতারেরও নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শিলিগুড়ির অনেকেই বলেন জার্সি পাল্টানোর পর নাকি বিজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছের লোক। এবার ফাঁড়িতে তাণ্ডবের ঘটনায় নাম জড়ালো সেই বিজন ওরফে জনের। আর এহেন স্ট্রং ম্যানকে ছোঁয়ে কার সাহস? সনদ ঝা, এবিপি আনন্দ। সমীরবাবু, আপনি আমায় বলুন যে পুলিশ ডিমোরালাইজড হলে লাভটা কার? সরকার তো তৃণমূলের। মানে আমি বলছি একজন জন বা একজন বিজনের জন্য যে
প্রশাসনিক বা রাজনৈতিক কস্টটা তৃণমূল কংগ্রেসকে দিতে হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেস মানে নেয়ার কারণটা কি? মানে কেন গ্রেফতার হবে না এখনো, কেন অনুষ্ঠান করা হবে কেন? এবং আলটিমেটলি আপনি দেখুন, এর আগে বিধায়কের গ্রেফতারেও মুখ্যমন্ত্রীর নির্দেশ এলো, তারপরে পুলিশ অ্যাক্ট করলো, একই ফর্মুলা, একই সব জায়গায়। দেখুন, আপনাদের চ্যানেলেই আগের দিন দেখিয়েছেন যে দীপক হালদারকে কিভাবে সঙ্গে সঙ্গে এই অন্যায় করা, উত্তরবঙ্গ থেকে পাহাড় থেকে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হয়েছে, পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। দেখুন, আগে শৃঙ্খলা বা পুলিশ ছিল বলেই আমরা জানতাম না, পরিবর্তনের পর পুলিশের ফাংশনটা অন্তত দেখছি। এক্ষুনি অশোকবাবু তার বক্তৃতায় কিন্তু পরিষ্কার একটা কথা বলার চেষ্টা করলেন যে আমি চিনতাম না। তখন হচ্ছে বিজন কিন্তু একটা কাজে মানে আগের সরকারের সাথে ছিল, এটা মোটামুটি পরিষ্কার বিভিন্ন সংবাদ মাধ্যমে। তখন সুজন আর আজকে কুজন। আমি বলি যদি আজকে না, আরো বড় সুজন, যে সুজনকে পুলিশ ছোঁয়ার স্পর্ধা করে না, অথচ পুলিশ মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়। দেখুন, আর বড় কর্তা বলে কিছু হয়নি। থানাতে সিসিটিভি আপনাদের চ্যানেলে দেখছিলাম যে সিসিটিভিও আছে। সিসিটিভির কাজ মানে আক্রমণের কোথাও ছবি আছে বলে ও করছে। আপনি পুলিশ কর্মীর বক্তব্য শুনলেন না? পুলিশ কর্মী, আমি এটার পেছনেও অনেক কারণ আছে। অনেক পুলিশ কর্মী তো সব আগেকারই পুলিশ কর্মী, পরিবর্তন তো সেইভাবে পুলিশ কর্মীর মধ্যেও হয়নি। তবে যদি করে থাকে, আমি দায়িত্ব নিয়ে না বলতে পারলেও আপনার চ্যানেলে বলে যাচ্ছি, এই মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন দীপক হালদারকেও অ্যারেস্ট করার ওয়ারেন্ট দিয়েছে, মানে অর্ডার দিয়েছেন। আমি নিশ্চিত এ যদি অন্যায় করে থাকে এই বিজন নিশ্চিত অ্যারেস্ট হবে, আপনি মানে নির্ভয়ে থাকতে পারেন। এবং আমার খুব খারাপ লাগছে, দেখুন না, বলছে দুর্বল মানুষ। একটা কথা সুমন বাবু, এই যে মেয়র বলছিলেন এক্ষুনি যে দুর্বলের উপরে এখন চাপ দিচ্ছে। দুর্বল কারা? নবান্ন অভিযানের নাম করে যারা ইট বৃষ্টি করেছিল তারা কি আজকে দুর্বল? আমার এটাই আর কি জানা। সমীরবাবু বলছেন যে গ্রেফতার হবে, গ্রেফতার হওয়ার পর সরকারি আইনজীবী নীরব থাকবেন নাকি জামিনের পক্ষে সওয়াল করবেন, আমরা দেখাবো। সন্দীপদা, এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে সহকর্মী মার খেয়েছে, শিলিগুড়ির এসিপি ক্যামেরার সামনে বলছেন পুলিশ ফাঁড়িতে কোনো ঘটনা হয়নি। মানে আমি মানলাম ডিসিপ্লিন ফোর্স, এরপরে নিচুতলার কর্মীদের সামনে দাঁড়াতে পারবেন তো কর্তারা? খুবই সত্যি, এই ঘটনাটা সরকারের পক্ষে গৌরবের নয়। যারা সরকার চালান তাদের যদি বিন্দুমাত্র সংবেদনশীলতা থাকে তারা বুঝবেন, এবং যেখানে সংবিধানে পুলিশের উপরে দায়িত্ব যে সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষা করা, এবং তাদের এই হাল এই রাজ্যে অজস্র ঘটনা, পুলিশের উপরে আক্রমণ, এই ঘটনাগুলো কিন্তু একটি রাজ্যে আইনের শাসন কোথায় গিয়ে নামতে পারে তার একটা ডেমনস্ট্রেটিভ এই এভিডেন্স হচ্ছে। এগুলো সারা দেশের লোক দেখে, বিদেশেও বাঙালিরা যারা নিজের দেশ সম্বন্ধে তারা যারা তারাও দেখে। বলছিলেন যে পুরনো আমলের পুলিশ, নতুন আমলের পুলিশ, আমি যেটা শুনবো বলছি যে পুলিশের কাজ তো রাজ্যকে রক্ষা করা, আর আগের পুলিশের কাজ ছিল আলিমউদ্দিন স্ট্রিটকে রক্ষা করা। থানায় মার খেয়ে মিথ্যে কথা বলবেন? আইনের শাসনে যদি অন্যায় হয় নিশ্চয়ই শাস্তি হবে। এটা কথা বলি, হ্যাঁ, সব থেকে দুঃখের কথা হচ্ছে যে ধরুন এই যে পুলিশ অফিসারদের পরিবারের লোকেরা, তার স্ত্রী, ছেলে মেয়ে, তারা মুখ দেখাবেন কি করে? এবং তাদের যারা ঊর্ধ্বতন, এবং একটা ঘটনা নয়, অজস্র ঘটনা, এটা কখনো হয়নি সারা ভারতবর্ষে কোনো রাজ্যে আইনের শাসনের এই হাল কোথাও হয়নি যেখানে পুলিশের ওপরে ক্রমাগত সমাজবিরোধীরা, দুর্বৃত্তরা আক্রমণ করে থানার মধ্যে এবং গুলি করে, যেখানে এটা ব্যবস্থা নিতে পারে না এমন একটি আইনের শাসনের পরিস্থিতি এখানে, যেখানে একটা কথা শেষ করি যে সংবিধানে যখন রাজ্য কোনো সরকার কোনো দল দায়িত্ব নেন, প্রথম যে তাকে শপথ নিতে হয় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করবেন, কিন্তু সেই প্রতিজ্ঞার এই পরিণতি কিন্তু কোন রাজ্যের কোথাও কিন্তু নেই। পাশাপাশি রাজনৈতিক প্রতিরোধের প্রশ্ন আছে। আমি এখানে উদাহরণ চটি করে নন্দীগ্রাম আক্রমণ করে, এখানে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আজকে দিনহাটা মডেল, আপনি ওই একই যে রাস্তায় নেবে নেতাকে প্রতিরোধ করতে হবে, দিনহাটা পুরসভার চেয়ারম্যান নাই নামতে পারতেন, সামনে এসে নেতৃত্ব না দিতে পারতেন, আপনি এমএলএ হিসেবে চেয়ারম্যানের লড়াইটা লড়েছেন, রবীন মণ্ডল পিছিয়ে যাচ্ছেন। আমি বলছি কোথাও এই শিলিগুড়ি মডেল বা তারও আগে আপনার দিনহাটা মডেল কোথাও দক্ষিণবঙ্গে ফেল করছে? আমি তোমাকে বলি যে আমি কিন্তু চেয়ারম্যানের জন্য লড়াই করিনি। আমি লড়াইটা প্রথম শুরু করেছিলাম, আমার লড়াইয়ের প্রথম লক্ষ্যটা ছিল হচ্ছে মানুষ যেন তার নিজের ভোট দিতে পারে। একটা কথাই আমি বলেছি, যারা আমাদের ভোট দেবেন তারাও সকাল সকাল গিয়ে ভোট দিন, এবং পরিষ্কারভাবে যিনি
আমাকে ভোট দেবেন না, আমাদের ভোট দেবেন না, তাকেও আমি অনুরোধ করব যে সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দিন। যদি মনে করেন আমার সাহায্য দরকার আছে, আমি আমার সহায়তার হাত বাড়িয়ে দেবো, কারণ আমাদের জয় তখনই হবে। এটা দিনহাটা হলো, শিলিগুড়িতে হলো, এই বিধানসভায় এসে ধাক্কা, বিধাননগরে এসে ধাক্কা গেল। বিধাননগরে কেন ধাক্কা খেলো, কি করে এটা সরে গেলেন, এটা আমি তো জানি না, সেই জন্য বলতে পারছি না। তবে নিশ্চয়ই এটা একটা বামপন্থী দলের পক্ষে বা ফ্রন্টের পক্ষে এটা খুব একটা গৌরবজনক ব্যাপার নয় যে একেবারে শেষ দিন প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে প্রার্থী হিসেবে নাম ঘোষণা এবং সাংবাদিক সম্মেলন, পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করা, তারপর তাকে মানে তারা যে সামনের সারিতে থাকবেন 3 জনের নাম স্পেশালি তুলে ধরা, সেখান থেকে একজন সরে যাওয়া, এটা সত্যি মানে আমার মনে হয় নিচু তলার বাম কর্মীদের পক্ষে একটা ধাক্কার ব্যাপার। কেন হলো, কি করে হলো, এটা আমি বলতে পারছি না, তবে এটা না হলে ভালো হতো বলে। ফাইন, আমি আবার একবার আলোচনায় ফিরবো, সুখবিলাসদার কাছে যাব। তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে আসানসোল এবং বিধাননগরের আসন্ন পুর নির্বাচনে যে তালিকা আমরা পাচ্ছি শাসক দলের, সেই তালিকা একাধিক নাম পাচ্ছি যেখানে কিন্তু ভ্রুকুটি থাকছে, এমনকি দলের নেতাদেরও থাকছে। দেখুন, ফের রাজ্যে আক্রান্ত উর্দিধারীরা, ফের অভিযুক্ত তৃণমূল, ফের একবার রাজনীতিতে দুর্বৃত্তায়নের অভিযোগে সরব বিরোধীরা। যদিও তাদের দাবি নিউ জলপাইগুড়ির এই ছবি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই রাজ্যের সাম্প্রতিক ট্রেন্ড, যে কারণে ফাঁড়িতে ভাঙচুরে অভিযুক্ত হয়েও গ্রেফতার হন না তৃণমূল নেতা বিজন নন্দীরা, যে কারণে পুরো ভোটে শাসক দলের প্রার্থী তালিকায় দেখা মেলে এমন ব্যক্তিদের যাদের নামে পুলিশের খাতায় ভুরি ভুরি অভিযোগ রয়েছে। 3 তারিখের ভোটে 27 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে প্রসেনজিৎ সর্দারকে, যিনি সমীর সর্দার ওরফে ভজাইয়ের ছেলে। সেই ভজাই যার বিরুদ্ধে দীর্ঘদিন রাজারহাট নিউটাউনে সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ। একদা সিপিএম ঘনিষ্ঠ এই ভজাই এখন তৃণমূলের ছত্রছায়ায়। বিরোধীদের দাবি ছেলে প্রার্থী হলেও আসলে ভোট পরিচালনা করবেন ভজাই নিজেই। কীর্তিমান ভজাইয়ের কীর্তির তালিকাও বিস্তৃত। এবছর জুন মাসে অস্ত্র আইনে তাকে গ্রেফতার করে পুলিশ। 2009-এ একটি খুনের মামলায় অভিযুক্ত ভজাই। 2012 সালে তৃণমূল নেতা রাজীব দাসের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ভজাই। নিউটাউনের কোল ভবনে কাকলি ঘোষদস্তিদারের অনুগামী কর্মচারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে ভজাইয়ের বিরুদ্ধে। এয়ারপোর্ট থানা সমেত একাধিক থানায় ভজাইয়ের নামে অভিযোগ রয়েছে। এহেন কুখ্যাত ব্যক্তির ছেলেকে তৃণমূল প্রার্থী করায় অসন্তোষের সুর দলের মধ্যেই। উচ্চ নেতৃত্বের হাত ঘুরে এই লিস্ট এসছে, এবার দলের ওপরে এর কি প্রভাব পড়বে না পড়বে এটা উচ্চ নেতৃত্বই বলতে পারবে। এখন দেখুন, যদি এথিক্সের দিক থেকে বলেন, যদি আইডিওলজির কথা বলেন, তাহলে বলবো আক্ষেপ হয়। এলাকায় ডাম্পি নামে পরিচিত শাহনওয়াজকে বিধাননগর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। এপ্রিল মাসে দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে ঢুকে তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ডাম্পির বিরুদ্ধে, যার গোটাটাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এছাড়াও তৃণমূল প্রার্থী ডাম্পি ওরফে শাহনওয়াজের বিরুদ্ধে প্রমোটারি রাজ চালানো, বেআইনিভাবে জলাজমি বোঝানো সহ একাধিক অভিযোগ রয়েছে। এহেন শাহনওয়াজকে তৃণমূল প্রার্থী করায় অনেকেই ঘুরিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। এর সঙ্গে কোনো রকমভাবেই প্রমোটিং, দুর্নীতি, পরের জমি দখল করা, পুকুর ভরাট করা, তোলাবাজির করা, এইসবের সঙ্গে আদর্শগত টিএমসির কোনো সম্পর্ক থাকতে পারে না। যদিও দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নানা থানায় একাধিক অভিযোগ থাকলেও তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। আমি সেই নিয়ে বলছি না, বলছি যে কেস অনেক আমাদের সবার উপরে আছে। আসানসোল পুর ভোটে তৃণমূলের প্রার্থী তালিকাতেও একাধিক প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে বাটুল রজককে। সিপিএম এর অভিযোগ বাটুল অবৈধ কয়লা খননের সঙ্গে যুক্ত। একইভাবে 12 নম্বর ওয়ার্ডে যে রাজু গোস্বামীকে শাসক দল প্রার্থী করেছে তার বিরুদ্ধে 2010-এ ফাঁড়ি ভাঙচুর এবং পুলিশকে মারধরের অভিযোগ রয়েছে বলে দাবি সিপিএম এর। আর লোহা চুরিতে দোষী সাব্যস্ত সোহরাব আলীর আসানসোল পুর ভোটে দাঁড়ানোর কথা তো সবারই জানা, যদিও এ বিষয়ে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার প্রার্থীপদ প্রত্যাহার করে নেন তিনি। কিন্তু এত কিছুর পর প্রার্থীদের কোনো দোষ চোখে পড়ছে না তৃণমূল নেতৃত্বের। বিরোধীরা কটাক্ষ করে বলছে এর কারণ হলো সবার ওপরে বেশি শক্তি সত্য। এবিপি আনন্দ।
সুখবিলাস দা, আপনি বলুন যে এই বিজন বা জনেরা সত্যি সত্যি একটা রাজনৈতিক দলের কাছে এত গুরুত্বপূর্ণ, সবার ওপরে পেশি শক্তি সত্য, মানে আমি বলছি এদের বাদ দিয়ে তো লার্জার কনস্টিটিউয়েন্সি বা লার্জার ভোটারদের কাছে একটা সঠিক বার্তা যেতে পারতে, যে এই দল যে দলই হোক না কেন, যে আমরা দুর্বৃত্তায়নের দিকে নই, আমরা প্রশ্রয় দিই না। সেটা যদি সেই দলের সেই নীতিটা থাকে যে আমরা সেই দুর্বৃত্তায়নের দিকে, আমরা খারাপের দিকে নই, কিন্তু যে দলের সেই নীতিটাই নেই, আমরা চারদিকে যা দেখতে পাচ্ছি এই দলে প্রভুত্ব করছে কারা, কারা ডমিনেট করছে ওই তথাকথিত বামফ্রন্ট থেকে যারা এই এদের মতো বিজন নন্দী নাকি এর মতোই সব যারা সেখানে ছিলেন, মানে কর্তৃত্ব করতেন, তারাই এখন এদিকে এসে কর্তৃত্ব করছেন। আর এরা যেহেতু মাসল পাওয়ার দিয়ে কন্ট্রোল করে, কাজেই সেই কন্ট্রোলিং ক্যাপাসিটির জন্যই এদের কদর রয়েছে। আর এই দল তৃণমূল কংগ্রেস দেখছেন সোহরাব চুরির দায়ে মানে একেবারে শাস্তি কনভিক্টেড, আর সেই লোকটিকে এরা নমিনেশন দিচ্ছে। আজকে অবশ্য তিনি উইথড্র করেছেন, কিন্তু দল সাপোর্ট করছে তার স্ত্রীকে, উইথড্র করেছেন আলাদা কথা, কিন্তু যিনি নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করেছেন, কারণ একটা পার্টি কোথায় গেছে। হ্যাঁ, এবং মজা দেখুন, এর আগে উনি বলছিলেন দীপক হালদার নিয়ে কথা, সেই দীপক হালদার তিনি সাসপেন্ডেড হয়ে গেলেন। হ্যাঁ, আর আরেকজন চুরির দায়ে যিনি মানে পানিশমেন্ট পেয়েছেন, এবং ওই ভজায়ের মতো, হ্যাঁ ওই ঘরেই রইল, সব ভজায়ের মতো ঘরে। আপনি নিশ্চিন্ত থাকুন, যদি দোষ প্রমাণিত হয় এটা নিশ্চিত হবে, এটা নিয়ে তৃণমূলকে আপনি মাফিয়াদের দল বললেও যে ঘটনা বলছেন নয়, মানুষ দেখছে এগুলো, কারণ কংগ্রেসের কি অবস্থা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। ভাববেন না, আমরা ভাবছি না, কংগ্রেস ভাবছে, যে কারণে সিপিএম এর হাত ধরছে। বিধাননগরের ভোটে কংগ্রেসের এত বড় বড় কথা বলছে, আমরা বলছি না, মানুষ বলছে। আমার এই পর্বের সময় একেবারে শেষ, আমরা পরবর্তী পর্যায়ে যাব। সাধারণ মানুষের জীবনের সঙ্গে আরো যুক্ত যে বিষয়টি অ্যান্টিবায়োটিক, সত্যি কি অ্যান্টিবায়োটিক হিসেবে বিষ খাচ্ছি আমরা? ছোট্ট একটা বিরতির পর সঙ্গে। মিরাকিউরাল সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু আবিষ্কার করেছিলেন, এবং সেখানে জ্বর, গলা ব্যথা, ইনফ্লুয়েঞ্জা, পেট খারাপ, সাধারণ সমস্ত অসুখ এই সর্বরোগহারি বটিকায় সেরে যেত। আমরা অ্যান্টিবায়োটিককে সাধারণভাবে অনেকটা ওই মিরাকিউরালের মতো ব্যবহার করতে পারি, এবং সেইটা ভেবে একেবারে ভাত ডালের মতো অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কি কার্যত আমাদের শরীরে বিষের ব্যবহার ডেকে আনছে। এই নিয়েই আমাদের এই দ্বিতীয় পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমার বারবার মনে পড়ছে সৈয়দ মুস্তাফা আলীর সেই কথা, কুইনাইন যশ সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? আমাদের এই পর্বের বিষয়। যথেচ্ছ ব্যবহারে ওষুধি বিষ, স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনছে ভরসার অ্যান্টিবায়োটিক। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর শ্যামাশীত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক, আছেন ডক্টর সুদীপ রায়, মাইক্রোবায়োলজিস্ট, আছেন ডক্টর অপূর্ব ঘোষ, বিশিষ্ট শিশু চিকিৎসক, আছেন রত্না মুখোপাধ্যায়, ভুক্তভোগী রোগী। ওদের কাছে আসবো, কিন্তু যেখানে বিপদটা আমাদের চেনা এবং সবথেকে উপকারী বন্ধু বলে অনেকেই যাকে বিশ্বাস করি এবং যথেচ্ছ ওষুধের দোকান থেকে হয়তো প্রেসক্রিপশন ছাড়াই কিনে খেয়ে ফেলি, সেই অ্যান্টিবায়োটিক কিভাবে আমাদের শরীরে বিষ নিয়ে আসছে দেখুন। ধুম জ্বর, বিছানা থেকে উঠতে পারছেন না, মাথা তুললেই যেন নাগরদোলা, কিন্তু অফিস তো যেতেই হবে। ভাবছেন বসকে ফোন করবেন, কিন্তু তিনি তো আবার বলবেন ওষুধ খেয়ে চলে আসতে। ব্যাস, আপনিও দুম করে ওষুধের দোকান থেকে কিনে খেয়ে নিলেন অ্যান্টিবায়োটিক, চিকিৎসকের পরামর্শ না নিয়ে, কোনো প্রেসক্রিপশন ছাড়াই। কিন্তু জানেন মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাবার প্রবণতা কতটা মারাত্মক হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন দরকারে অদরকারে খেয়াল খুশি মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা এখন এমন পর্যায়ে যে বহু অ্যান্টিবায়োটিক কার্যক্ষমতা হারাচ্ছে, শরীর সায় দিচ্ছে না। ফলে অ্যান্টিবায়োটিক খাওয়া সত্ত্বেও আর অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, নিরাময়যোগ্য অসুখও সারছে না। মুকুন্দপুরের বাসিন্দা বছর 55 সুজিত মুখোপাধ্যায়ের অ্যান্টিবায়োটিক অভিজ্ঞতা ভয়াবহ।
গত বছর প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও সহজে রোগ মুক্তি হয়নি। দেখা যায় কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে টানা 9 দিন ভেন্টিলেশনে থাকতে হয় সুজিত মুখোপাধ্যায়কে। 9 days I was in ventilation. When I survived, I came to know যে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আমার কাজ করছিল না, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আমার রেজিস্ট্যান্স শো করছে। কিন্তু কেন এমনটা হয়েছিল? মাইক্রোবায়োলজিক্যাল টেস্টে ধরা পড়ে গোটা ব্যাপারটা। দেখা যায় সুজিতের শরীরে তৈরি হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যার জেরে বেশিরভাগ অ্যান্টিবায়োটিকেই কাজ হচ্ছে না। আজও যার মাসুল গুনছেন মুকুন্দপুরের সুজিত মুখোপাধ্যায়। টেস্টও দেখা যাচ্ছে যে আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স আসছে। তো লাস্ট অফ অল উনি একটাই মাত্র অ্যান্টিবায়োটিক আমাকে দিতে পেরেছেন। কিন্তু এমনটা কেন হয়? বিশেষজ্ঞরা বলছেন নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া, প্রেসক্রিপশন ছাড়া নিজের মতো ডাক্তারি ফলানো, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করা, যখন তখন প্রয়োজন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া। পরবর্তী যুগ এমন হতে পারে যে আপনার ইনফেকশন হলো অথচ আপনার চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই হাতে, সেরকমই একটা যুগ আসতে চলেছে হয়তো কিছু বছর বাদে, আনলেস আমরা নতুন কোনো ব্রেক থ্রু ইনভেনশন করে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি, কিন্তু সেই চান্সেসও এখন কম। শুধু কলকাতা বা ভারতে নয়, খেয়াল খুশি মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার বদভ্যাস রয়েছে বিশ্বজুড়ে। এই প্রবণতা চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নিতে শুরু করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। তালিকায় প্রথমেই রয়েছে অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিয়ন্ত্রণ। সম্প্রতি ট্রিমোরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে আয়োজিত একটি কনফারেন্সে এই নিয়ে বিস্তর আলোচনা হয়। 11টি সদস্য দেশের মধ্যে 5টি দেশ অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিয়ন্ত্রণ আনতে পরিকল্পনা করার কথা জানিয়েছে, যার মধ্যে রয়েছে ভারতও। কিছুদিনের মধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা, এখনই সতর্ক না হলে 2050-এর মধ্যে বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে প্রতি বছর 1 কোটি লোকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এখনই সতর্ক হন সবাই। নিমাই পান্ডা, এবিপি আনন্দ। ডক্টর ব্যানার্জি, অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল যে রোগকে আটকানোর জন্য, সেই রোগই এখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী আটকাচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব যে প্রি অ্যান্টিবায়োটিক এরাটাই বেটার ছিল এই পোস্ট অ্যান্টিবায়োটিক এরার থেকে? না, সমস্যা আরো জটিল হচ্ছে, সেরকমভাবে দেখলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে কথাটা আপনাদের এরা বললেন বারবার করে, যে এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ইউজ এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইনঅ্যাপ্রোপ্রিয়েট পিরিয়ড ধরে ইউজ। একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাধারণ একটু সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে, কিছু না করলে এমনিতেই 48 আওয়ার্সের মধ্যে ইমপ্রুভ করবে। 90% লোক এই সিচুয়েশনে একটা অ্যান্টিবায়োটিক খাবেন এবং অ্যান্টিবায়োটিক না লিখলে তাদের মন একদমই ভরে না এবং তারা সেই অ্যান্টিবায়োটিকটা 1-2 দিন খাবেন, খাবার পরে বন্ধ করে দেবেন। এবার আপনি বলছেন যে রোগীর দিক থেকেও ডাক্তারবাবুদের দিকে একটা চাপ, যে অ্যান্টিবায়োটিক দিয়েছেন তো তাড়াতাড়ি সারতে হবে, এক্ষুনি সারাতে হবে। আমার এক্ষুনি পেট খারাপ হয়েছে, ইমিডিয়েটলি আমার পেট খারাপটা সারাতে হবে। সেটা ইমোডিয়াম জাতীয় ওষুধকে আমি এক্ষুনি বন্ধ করে দিতে পারি তো, কিন্তু সেটা করলে হবে না। আমাকে একটা অ্যান্টিবায়োটিক কম্বিনেশন, আমি নামটা টেকনিক্যাল কারণে বলতে পারি না, সিপ্রোফ্লক্সাসিন মেট্রোনাইডাজোল কম্বিনেশন বা নরফ্লক্সাসিন টিনিডাজোল কম্বিনেশন, এটা একটা ট্যাবলেট বা 2টো ট্যাবলেট এক্ষুনি খেয়ে নিলাম, আমার পেট খারাপটা এক্ষুনি বন্ধ হয়ে গেল। তা কিন্তু নয়, পেট খারাপটা হয়েছে কিন্তু মোস্ট লাইকলি ভাইরাল একটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, কিন্তু আমি খেলাম, বন্ধ হয়ে গেল, অ্যান্ড দ্যাটস ইট। এতে হলো কি, ওই সিপ্রোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন এই জাতীয় অ্যান্টিবায়োটিক আমার শরীরে আননেসেসারি এক্সপোজার হলো। আমার যে গাট ব্যাকটেরিয়াটা, আমাদের সবাইকার শরীরে গাট ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা এই ধরনের অ্যান্টিবায়োটিকের প্রেসারে পড়ে, আমরা এটাকে বলি অ্যান্টিবায়োটিক প্রেসার, অ্যান্টিবায়োটিকের প্রেসারে পড়ে সেই গাট ব্যাকটেরিয়ার চরিত্রটা পাল্টে গেল। এবার সেই গাট ব্যাকটেরিয়া থেকে যদি আমার অন্য কোনো অসুখ করে, সত্যি সত্যি আমার যদি একটা ইনফেকশন হয়, তখন সে কিন্তু আর ওই সিপ্রোফ্লক্সাসিন নরফ্লক্সাসিন জাতীয় ওষুধে রেজিস্ট্যান্ট হবে। নট অনলি দ্যাট, মনে রাখতে হবে ব্যাকটেরিয়ারা আমাদের থেকে স্মার্ট। এই ব্যাপারটা বুঝতে হবে যে ব্যাকটেরিয়ার যদিও ব্রেন নেই, কিন্তু তারা আমাদের থেকে এগিয়ে আছে এবং তারা সব সময়তেই এনজাইম তৈরি করছে অ্যান্টিবায়োটিককে নষ্ট করার জন্য।
যেমন একটা এনজাইম খুব কমন আপনারা দেখবেন ইএসবিএল, ওই আপনি যেটা দেখাচ্ছিলেন তাতেই ওটা আছে লেখা আর কি, ইএসবিএল। এই যে ইএসবিএল প্রডিউসিং যে ব্যাকটেরিয়াগুলো, এবং ইএসবিএল অনেকগুলো আছে, যেমন তার মধ্যে আবার ক্যাম্প বলে একটা এনজাইম আছে। বিভিন্ন এনজাইম দিয়ে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো অ্যান্টিবায়োটিককে নষ্ট করে দিচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, আপনার স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিকটা ধীরে ধীরে ন্যারো হতে হতে এখন বড় হাসপাতালে একটা বা দুটো অ্যান্টিবায়োটিক আছে, যা ছাড়া বাকি সবই ওরকম আর 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 লেখা আসে। এই কতটা মারাত্মক ডক্টর ঘোষ শিশুদের ক্ষেত্রে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা লড়াই করার ক্ষমতা পূর্ণবয়স্ক মানুষদের থেকে কম, এই একই সমস্যা হচ্ছে কি? একই সমস্যাটা আমাদের আর একটু বেশি। আচ্ছা, বেশি এই জন্য যে একটা সুন্দর স্টাডি হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে পেশেন্ট এসে ডাক্তারকে বলছে যে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক লাগবে না, তো সেখানে কিছুই বলেনি, সে শুধু বলেছে যে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক লাগবে না তো। আপাত দৃষ্টিতে একদমই নিরীহ স্টেটমেন্ট, কিন্তু এটা যে ডাক্তারের উপরে কতটা একটা প্রেশার ফেলে দিল, কারণ তারপরে যদি আমাকে তাকে প্রেসক্রাইব করতে হয় তখন সে বলবে ডাক্তারবাবু আমি তো আপনাকে আগেই বলেছিলাম অ্যান্টিবায়োটিক লাগবে না তো। তো এই আপাত নিরীহ স্টেটমেন্টটা আমাদের কাছে একটা বড় প্রেশার হয়ে দাঁড়ায়। সেটা গেল একটা দিক। দ্বিতীয় দিক গেল যে ধরুন এখন শহরে বাবা মা দুজনেই চাকরি করে, অ্যান্ড আমরা যেখানেই যে কোনো কর্মস্থলেই যে প্রেশারটা যে থাকে যে তোমাকে আসতে হবে, টাইমে আসতে হবে, ছুটি বেশি নিতে পারবে না, এই প্রেশারটা তো তাদের উপরেও আছে, তাদের তো এটা পেটের দায়। তো সেইখানে তারা চাইবে যে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ডাক্তারবাবু আবার দুদিন আমাকে ওষুধ ছাড়া রাখবে, তারপরে আবার 3 দিনের দিন আবার হয়তো অ্যান্টিবায়োটিক দেবে, আমার হয়তো দেরি হয়ে গেল। মানে ওয়েট অ্যান্ড ওয়াচটা বাহুল্য, ওয়েট অ্যান্ড ওয়াচটা অ্যাফোর্ড করতে পারছে না, ওরা পারছে না। ওরা হয়তো জানে যে হয়তো এটা ভালো নয়, কিন্তু আমরা তো অনেক ভালো নয় কাজই জেনেও করি। তো অনেকে হয়তো সিগারেট খাচ্ছে, তাকে জিজ্ঞাসা করুন ভালো কিনা, সে বলবে যে না ভালো নয়, কিন্তু অবশ্যই খাচ্ছে। তো এই রকমের একটা সিচুয়েশনে মানুষের যে প্রেশারটা, তাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা শুধু অ্যান্টিবায়োটিকটা যে খারাপ আমি সে কথাটা কিন্তু বলবো না, কারণ আজ পর্যন্ত মানে যে দুটো মেডিকেল আবিষ্কার মানুষের জীবন বাঁচিয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর আরেকটা হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। এর থেকে বড় দুটো জিনিস আবিষ্কার কিন্তু হয়নি। তবে আমি যেটা অনেক সময় বলি, দেখুন 1928 সাল যখন পেনিসিলিন আবিষ্কার হয়েছে, তারও আগে তো মানুষ বেঁচেছে। সত্যজিৎ রায়, হেমন্ত মুখার্জি, এরা তো সব তারই আগে জন্ম নেওয়া মানুষ যারা বেঁচেছে। তো আমরা তো তাদেরকে পেতামই না যদি তখন অ্যান্টিবায়োটিকই শুধু দরকার হতো। সেই বুঝে কাউন্সেলিং করতে হয়, কিন্তু কাউন্সেলিংটা করতে যেও যে সময়টা লাগে সেই সময়টাও তো আমরা অনেক সময় পাই না, এত ওয়ার্কলোড থাকে। তবে ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা আরও বেশি, কারণ শিশুরা তো এক দিকে আপনাকে সময় দেবে না, বড়রা যতটা সময় দেবে আপনাকে কিন্তু বাচ্চাটা অতটা সময় দেবে না। আপনার হয়তো একদিন অ্যান্টিবায়োটিক শুরু করতে রিয়েল কেস যেখানে দেরি হলো, তখন দ্যাট ক্যান বি ডিভাস্টেটিং। দ্যাট ক্যান বি ডিভাস্টেটিং মানে আমাদের হচ্ছে যে আগে তুমি বাচ্চাটাকে উইদিন দ্য গ্রিপ আনো, কারণ সে তো বলছে না যে দেখো আমি ভালো নেই, আমাকে কিছু একটা করো, সে হয়তো শুধু ঝিমিয়ে পড়ে আছে। তো এই ঝিমিয়ে পড়াটা আমাদের কাছে একটা ডেঞ্জারাস সাইন। তো সেই জন্য আমাদেরকে হয়তো একটু অনেক সময় ওভার ইউজ করতে হয়, স্পেশালি হসপিটাল সেটআপে। বাইরের সেটআপে একটু ওল্ডার চাইল্ড আমি বাচ্চাদের বাবা মায়েদের বলি যে দেখুন যদি জ্বরটা নেমে গেলে বাচ্চা যদি খেলাধুলো দৌড়দৌড়ি করে তাহলে বুঝবেন হয়তো বা এক্ষুনি অ্যান্টিবায়োটিকের দরকার নেই, উই ক্যান ওয়েট। কিন্তু পাশাপাশি আপনাদের সবার কাছেই আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যথেচ্ছ দোকানে বিক্রি হওয়া। আমরা ক্যামেরা নিয়ে বিভিন্ন দোকানে কলকাতা শহরে দেখেছি, তারা কেউ হয়তো খুব ক্যাজুয়ালি কেউ জিজ্ঞেস করেছেন যে প্রেসক্রিপশন আছে কিনা, কেউ সেটাও করেননি, আর যারা জিজ্ঞেস করেছেন তারাও কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেবো না, অ্যান্টিবায়োটিক্স দেবো না, এই স্ট্যান্ড নেননি। তারা পয়সার বিনিময়ে অ্যান্টিবায়োটিক্স দিয়েছেন। অর্থাৎ যথেচ্ছ ব্যবহার কিন্তু এই শহরে এবং এই রাজ্যে সর্বত্র হচ্ছে। দেখুন, অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে রীতিমতো কোমর বাঁধছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তার আগে এখনকার ছবিটা কিরকম দেখার চেষ্টা করেছি আমরা।
প্রেসক্রিপশন ছাড়াই রমরমিয়ে বিকোচ্ছে অ্যান্টিবায়োটিক। এবিপি আনন্দর ক্যামেরায় সেই ছবি। দাদা নরফলক্স যাবে? দুটো দুটো। এই যে অ্যান্টিবায়োটিক দিন প্রেসক্রিপশন দরকার হয় না? না সারাদিন আমরা 50 টাকা বিক্রি। অ্যাজিট খেল হবে? অ্যাজিট খেল কত? 500। 500। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হয়, কোনো কেউ তো কিছু ধরেও না তো। এটা এখন খেতে পারবে। অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রিপশন ছাড়াও খাওয়া যায়। এখানেও একই ছবি। অগমেন্টিনের মতো অ্যান্টিবায়োটিক কিনতে চাওয়ায় দোকানদার প্রশ্ন করেছিলেন প্রেসক্রিপশন আছে, কিন্তু উত্তর না হওয়া সত্ত্বেও ওষুধ পেতে কোনো সমস্যা হয়নি। অগমেন্টিন হবে? দুটো নেব না, 12 টাকা। কি করে এভাবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিচ্ছেন দোকানদাররা? আর কেনই বা সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই তা কিনছেন? এখন অ্যান্টিবায়োটিক ওটিসি বিক্রি হওয়ার কথা নয়। কলকাতায় আমাদের ড্রাগস কন্ট্রোল থেকে গাইডলাইন্স দেওয়া আছে যে অ্যান্টিবায়োটিক কোনোদিনই ওটিসি সাবজেক্ট নয়। অ্যান্টিবায়োটিক কোনোদিনই স্বেচ্ছায়, যেটাকে সেলফ মেডিকেশন বলে, একেবারে করা উচিত না। অন্যায় মানুষের জন্যও ক্ষতিকারক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বিগত কয়েক বছরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি, ফলে বাজারে যে সমস্ত অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলির যদি এইভাবে অপব্যবহার হয়, এভাবে মানুষ যদি কথায় কথায় মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খায়, তাহলে তো সামনে সমূহ বিপদ। চিকিৎসকদের আশঙ্কা, এখন যেসব রোগে মানুষের মৃত্যুর কথা ভাবাও যায় না, এভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার চলতে থাকলে ভবিষ্যতে সেই সব রোগী হয়তো মারাত্মক হয়ে উঠবে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর রায়, আপনার কাছে যাব যে কোন টেস্টে কিভাবে একজন সাধারণ মানুষ বুঝবেন যে তার শরীরের মধ্যে যে কোনো কারণেই হোক যে এই মাল্টিপল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে কিনা, কি করে বোঝা যাবে? যখন কোনো একজনের একটা ইনফেকশন হচ্ছে, ধরুন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস আমরা দেখছি, আমরা একটা স্যাম্পল কালেক্ট করি, ইউরিন অ্যাজ আ স্যাম্পল কালেক্ট করি, সেই স্যাম্পলটাতে আমরা প্রথমে কালচার টেস্ট করি। কালচার টেস্ট করে তার ভেতর থেকে হয়তো আমরা একটা ব্যাকটেরিয়া পেলাম, তারপরে সেই ব্যাকটেরিয়াটার থেকে আমরা সেটাকে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টিং, সেটা আমরা করি। এই অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টিংটা আমাকে বলবে যে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো সেন্সিটিভ আছে এবং কোন কোনগুলো রেজিস্ট্যান্ট আছে, মানে কাজ করবে। আপনাদের অভিজ্ঞতা কি বলছে যে ক্রমশ কি এই রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিকের, ধরুন আমরা সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টে এখন অ্যান্টিবায়োটিকের লিস্ট বাড়াতে বাড়াতে প্রায় 30-এর কাছে নিয়ে গেছি। তার ভেতরে হয়তো 5টা কিংবা 4টে কিংবা 3টে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো শুধু 2টো, কোনো কোনো কোথাও 1টা, হয়তো সেইগুলো শুধু সেন্সিটিভ আসছে, মানে যেগুলো কার্যকরী হবে ফর পেশেন্টের ক্ষেত্রে। মানে মারাত্মক অবস্থা। এটা আমি বলছি ধরুন হসপিটাল পেশেন্টের ক্ষেত্রে। সবচেয়ে মারাত্মক অবস্থা হচ্ছে যারা কমিউনিটি থেকে আসছেন, যাদের আগে কোনো হসপিটালে কোনো এক্সপোজার নেই, সেরকম পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু 6টা কি 7টার বেশি অ্যান্টিবায়োটিক কিন্তু আর সেন্সিটিভ থাকছে না। আমি একবার রত্নাদেবীর কাছে ওনার অভিজ্ঞতাটা জানতে চাইবো, ঠিক কী ধরনের রোগী হিসেবে আপনাকে বিড়ম্বনায় পড়তে হয়েছিল? আমাকে দুরকমভাবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এক হচ্ছে যে পেনিসিলিনে আমার অ্যালার্জি ছিল, সেটা ডাক্তারবাবু জানতেন না, আমিও জানতাম না। আমার তখন মাত্র 19 বছর বয়স, নাকে একটা ফোড়া হয়েছিল এবং সেই ফোড়াটা ফেটে যাওয়ার মতো এবং জ্বর আসছে। তখন ডাক্তারবাবু তাড়াতাড়ি, পরের দিন পরীক্ষা, তাড়াতাড়ি সারাবেন বলে একটা পেনিসিলিন পুশ করে দিয়ে উনি চলে যান। তা হাফ অ্যান আওয়ার বাদে আমার মুখ দিয়ে গ্যাঁজলে বেরোতে থাকে এবং আমি তখন অজ্ঞান হয়ে যাই। তখন বাড়ির লোকরা গিয়ে ডাক্তারকে খবর দেন এবং অ্যাট দ্য সেম টাইম আমার একজন দাদা ছিলেন ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে, উনি ওনার মাস্টারমশাইদের সঙ্গে কনসাল্ট করেন কী হবে। তখন বলেন খুব ওভারডোজ ভিটামিন বি ভিটামিন সি পুশ করা হোক, কিচ্ছু করা যাবে না ততক্ষণ পর্যন্ত না আর কি। ওই হসপিটালে উনি এলেন না, বাড়িতেই থাকলাম এবং প্রায় রাত 12টা 1টার সময়, এটা সন্ধ্যেবেলা হয়েছিল, 12টা 1টা নাগাদ আমার সেন্স আস্তে আস্তে ফিরে এলো এবং ঠিক হয়ে গেলাম। কিন্তু এটার দ্বারা আমাকে 6 মাস ধরে এরকম অদ্ভুতভাবে মুখ, গলা, সমস্ত শরীর ফুলে গিয়েছিল এবং 6 মাস ধরে আমাকে ওই ট্রিটমেন্টে থাকতে হয়েছিল। এই একটা বলছি। দ্বিতীয় হচ্ছে যে আমাকে তখন ডাক্তাররা বলে দিলেন যে আপনি যখনই কোথাও চিকিৎসার জন্য যাবেন, প্রথমেই বলবেন যে আমি অ্যালার্জিক টু পেনিসিলিন, এটা যেন লিখে রাখা হয়, তা নাহলে কিন্তু খুব মুশকিল হবে। আরেকটা হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে যে পেট খারাপ এই বয়সে মাঝে মাঝেই হয় এবং দেখা গেছে যে
কি ডাক্তারবাবু একটা দিলেন O2, সেটা খেলাম 5 দিন ধরে, ওষুধটা খাবেন, কিছুই কমলো না। তারপরে হয়তো দিলেন নরফ্লক্সিজেন, সেটা 5 দিন খেলাম, হলো না, আবার রিপিট করলেন 5 দিন, তখন হয়তো কমলো। কি মনে হচ্ছে এই অভিজ্ঞতা কিন্তু অনেক মানুষেরই, যে এই ওষুধটা খেয়েই তো 2 বছর আগে বা 5 বছর আগে উপকার পেয়েছি, এখন আর কাজ হচ্ছে না, কোনো রেজিস্ট্যান্স টেস্ট না করে কিন্তু ওষুধগুলো আমরা খাচ্ছি। ফাইন। এই যে বললেন O2, নরফ্লক্সিজেন, যে নামগুলো আমি বলতে পারছিলাম না, আমি ব্র্যান্ডের নামগুলো বলছিলাম। আমি জাস্ট ওইখানে আসার আগে একটা জায়গাতে ফিরে আসি। এটা খুব কমন ঘটনা যে আমার একটা ইউরিনারি সিমটম হয়েছে, একটু জ্বালা যন্ত্রণা হয়েছে, একটা ইউরিন কালচার করানো হলো, কিন্তু ইউরিন কালচারের সঙ্গে ইউরিন রুটিনটা করানো হলো না। এবার যে কালচার প্রক্রিয়াটা ঠিক মতো না হলে তাতে একটা গ্রোথ এলো, এবং সেটা একটা বেশ ভয়াবহ 4টে মাত্র সেনসিটিভ, তার মধ্যে আবার ইন্ট্রাভেনাস আছে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু কন্টামিনেন্ট, যেহেতু ইউরিন রুটিনটা করা হয়নি, দেখা হয়নি তাতে পাস সেল আছে কি নেই, যার ফলে সেটা আননেসেসারি ট্রিটেড। এই যে দিদিভাই বললেন যে O2 খেলাম, এবার O2-র মধ্যে ওফ্লক্সাসিন আছে, এবার সেটা একটা কুইনোলন, তো সেটা একটা আননেসেসারি দিদির পেটের গাট ব্যাকটেরিয়া একটা ESBL প্রেসার তৈরি করবে। ওই ESBL প্রেসারটা তৈরি হবার পরে যদি এরকম কখনো হয় যে ওনার একটা সিরিয়াস কোনো সেপসিস হয়, এবং সেটা গাট ব্যাকটেরিয়া কিন্তু যখন আপনি ইমিউন প্যারাটিক হয়ে যান, তখন কিন্তু খুব তাড়াতাড়ি ইনফেকশন সেখান থেকে হয়, তখন কিন্তু ওইটা সাধারণ যে স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি সেগুলোতে কাজ করবে না। আপনাদের এই যে অগমেন্টিন কথাটা বললেন, অগমেন্টিন শুনতে মনে হয় অগমেন্টিন, এটা আমাদের পরিভাষাতে বলে BLBLI একটা অ্যান্টিবায়োটিক। এবার এই ধরনের অ্যান্টিবায়োটিক 3-4টে আছে যারা দুটো জিনিসের কম্বিনেশন, এটা কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক একটা কনসেপ্ট, কিন্তু এটাও আস্তে আস্তে এই BLBLI গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আজকাল দেখবেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইকোলাই, সমস্ত BLBLI তে রেজিস্ট্যান্ট। তো অ্যান্টিবায়োটিক তো আর আবিষ্কার হচ্ছে না, এবার কি করবেন? অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে না, সেটা একদম ভীষণ সত্যি কথা। অ্যান্টিবায়োটিকের সমস্যা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক বার করাটা ইজি নয়, এবং আমাদের এই ধরনের অ্যান্টিবায়োটিক আজকাল এই জন্য কম্বিনেশন কিছু কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ হচ্ছে, যে আগের যে অ্যান্টিবায়োটিক, দুটো অ্যান্টিবায়োটিককে এক করে কিছু করা যায় কিনা। আরেকটা হচ্ছে আমরা কিছু কিছু পুরনো অ্যান্টিবায়োটিক ইউজ করছি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি আজকাল সেনসিটিভ হচ্ছে, যেমন ক্লোরামফেনিকল আগে ইউজ হতো না, মানে ইউজ হতো মাঝখানে বন্ধ হয়ে গেছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে ক্লোরামফেনিকল সেনসিটিভ। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যেটা অপূর্বদা বলছিলেন, যে অনেক সময়তেই হয় বাচ্চা এবং বড় তাদের ওরাল কোনো অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি থাকে না, তো তাকে আপনাকে হাসপাতালে ভর্তি করে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা একটা বিরাট ব্যাপার, খরচা সাপেক্ষ ব্যাপার। এটা আমি ডক্টর ঘোষের কাছে যাব, তার আগে আপনাদের আরেকটা বিষয় দেখাতে চাইবো, সেটা হচ্ছে অজান্তেই হয়তো আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। আপনি ভাবছেন যে না, আমি তো ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া খাই না, আমি যে কোর্সটা ডাক্তারবাবুরা দেন সব সময় পুরোটা কোর্সটা ফলো করি এবং কমপ্লিট করি, কিন্তু তা সত্ত্বেও এটা হলো কেন? হলো এই কারণে যে আপনি যে মুরগির মাংসটা খাচ্ছেন, হয়তো ভেটেরিনারি ওষুধ বাদ দিয়ে সেখানে মানুষের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, এবং পরোক্ষে অজান্তেই এই বিষ আপনার শরীরে ঢুকছে। দেখুন, কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু ভোজন রসিক বাঙালির কাছে মুরগির মাংস ফেলনা নয়। বিশেষ করে শিশু ও বয়স্করা মুরগির মাংস বেশি খান, কিন্তু জানেন কি এই মুরগির মাংস হয়ে উঠতে পারে বিপজ্জনক? কারণ সুস্বাদু চিকেনের মাধ্যমেও আপনার শরীরে অহরহ ঢুকতে পারে অ্যান্টিবায়োটিক। কেননা অনেক ক্ষেত্রেই যে অ্যান্টিবায়োটিক মানুষ খায়, সেই একই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় মুরগিকেও। একথা স্বীকার করে নিয়েছেন এক পোলট্রি মালিকও। হ্যাঁ, নরফক্স টি, যে যখন দেখা গেল খুব ডায়রিয়া ফাইরিয়া হচ্ছে, সেই সময় নরফক্স টি যে আমরা ইউজ করি, দোকান থেকে কিনে সেইগুলো ইউজ করি। ওই একই নরবিড আছে, এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো চালানো, মানে এমনি ওষুধ দোকান থেকে কেনা, মানুষের খাবারের ওষুধ দোকান থেকে কেনা হয়। ফলে অজান্তেই মানুষের শরীরে পরোক্ষে ঢুকছে অ্যান্টিবায়োটিক, যার জেরে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা কারণে অকারণে অ্যান্টিবায়োটিক খান না, তাদের শরীরও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠছে। অর্থাৎ রোগ হলে আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না, কারণ কোনো কিছুই অত্যধিক হয়ে গেলে তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আমাদের এস্টিমেটে, যেটা আমাদের রিসার্চে, যে নানান দেশে বিদেশে রিসার্চ যেটা হচ্ছে, যে হিউম্যান
ইউজেজের থেকেও বলছে যে ভেটেরিনারি ইউজেজ, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজে ভেটেরিনারি ইউজেজ অফ অ্যান্টিবায়োটিক্সের ইম্প্যাক্ট অন ডেভেলপিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেশি, মানে ওখানে আরো বেশি আনরেগুলেটেড। এখানে তো তাও রেগুলেটেড, ওখানে তো যে ইচ্ছে পারবে গরু বা চুরি সবাইকে দিয়ে দিচ্ছে অ্যান্টিবায়োটিক। তাই ঘুরপথে মুরগির মাংসের মধ্যে দিয়ে আপনার অজান্তে আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের ঢুকে পড়া আগামী দিনে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থদের এক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন বলেই মত চিকিৎসকদের। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর ঘোষ, আমরা হুকে একটা এই বিষয়টা জানতে চেয়ে মেল লিখেছিলাম, তার যা উত্তর এসছে আমরাই যথেষ্ট আশঙ্কিত হয়েছি। হু বলছে যে 2050 সালের মধ্যে এরমটা যদি চলতে থাকে, প্রতিরোধ না গড়ে তোলা যায়, সচেতনতা না বাড়ানো যায়, 10 কোটি মানুষ এই অ্যান্টিবায়োটিক যদি কন্ট্রোল না করা যায়, রেজিস্ট্যান্সটা, তাতে মারা যাবেন 10 কোটি, এবং ক্যাটাস্ট্রফি এই শব্দটা তারা ইউজ করছেন। কতটা বিপজ্জনক বাচ্চাদের পক্ষে এইরকম পরোক্ষ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হওয়া? দেখুন, এটা তো ডেফিনেটলি ভীষণভাবেই বিপজ্জনক, ভীষণভাবেই। তবে যেটা আলোচনা শুনছিলাম আমরা, যে শুধুই অ্যান্টিবায়োটিক আমরা খাচ্ছি তা নয়, চিকেন, ইভেন আপনি যে মধুটা বাচ্চাটাকে খাওয়াচ্ছেন তার মধ্যেও কিন্তু ক্লোরোমাইসিটিন আছে। এই মধু নিয়ে প্রচুর আলোচনা এর আগেও হয়েছে, যে মধুর মধ্যে ওই মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওদেরকে ক্লোরোমাইসিটিন দেওয়া হয়। চিকেন বলুন, এনি মিট, সেখানেও একটা বিভ্রান্তি যে বিদেশি মধু বেটার নাকি ভারতের তৈরি মধু, এই নিয়ে অনেক হয়েছে। যে অস্ট্রেলিয়াতে কিছু কিছু দেশের মধু নেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তার মধ্যে আপনার এই অ্যান্টিবায়োটিক ক্লোরোমাইসিটিন ছিল। এটা ডেফিনেটলি ভীষণভাবেই বিপজ্জনক। তবে আমাদের যা হয় যে আমরা এখন তো বাঁচি, পরে দেখা যাবে, এটা আমাদের সবারই সেই মানসিকতা, যে বেশি একটু খেয়ে ফেলছে, যে মানে চব্যচস্য খাচ্ছে, তাকে যদি বলাও হয় যে এই খাবারটা ভালো নয়, সে কি বলে, এখন তো খাই, পরে দেখা যাবে, যা হওয়ার হবে। তো ঠিক সেরকমই তো এইখানেও, যে এখন তো বাঁচি, এখন তো বাঁচাই। দেখুন, একটা জিনিস হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ডেফিনেটলি, আমার এই কথার অর্থটা এই নয় যে অ্যান্টিবায়োটিক ইউজ করো, কিন্তু আমাদের বাচ্চাদের স্পেশালি আমরা যেটা বলি, আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি, সব সময়, যে কোনো কারণে যদি আমার একটু দেরি হয়ে যায়, বাচ্চাটা হট করে কোল্যাপস করে যায়, ওরা সময় দেয় না বেশি, ভেরি ভেরি ডেলিকেট। আমাকে যদি আবার কেউ চান্স দেয় যে তুমি কি এই পেডিয়াট্রিক্স লাইনটা ছেড়ে অন্য কোনো লাইনে যেতে চাও, তা আমি বলবো যে একদম ইমিডিয়েটলি আমি হয়তো অন্য কোনো লাইনে চলে যাবো, কিন্তু শিশুদের লাইন নয়, কারণটা হচ্ছে যে বাচ্চারা বেশি সময় দেয় না, সেই জন্য বাচ্চাদের অ্যান্টিবায়োটিক ইউজটা কিন্তু একটু বেশি হয়, এটা আমি অস্বীকার করি না। তবে অন দ্য হোল 70% ইজ ভাইরাস, 30% ইজ ব্যাকটেরিয়া। কিন্তু কেউ যদি 50-50 ইউজ করে, যে 50% কেসে আমি দিলাম আর 50% কেসে দিলাম না, দ্যাটস এ ফেয়ারলি গুড প্র্যাকটিস। কিন্তু অনেক সময় হয় যে অনেক জুনিয়র ডাক্তারকে হয়তো বাবা মা সময়ই দেয় না, যে সারলো না, পরের দিনই আরেকজন সিনিয়রের কাছে চলে যাবে, তার থেকে বাবা একটু দিয়ে রাখি। এগুলো অনেক ফ্যাক্টর আছে এর মধ্যে, একটা দুটো ফ্যাক্টর নয়। মানে আর এই যেটা আমি বলছিলাম, যে একটা প্রেসক্রিপশন করিয়ে ডাক্তারকে দিয়ে ব্লাড কালচার করিয়ে ওষুধটা খেতে গেলে যে পরিমাণ খরচা আমার হবে, সেটা কি আমাদের দেশের আর্থসামাজিক অবস্থায় সম্ভব না? তাহলে কে করবে? ইটস দ্য আইদার দ্য গভর্নমেন্ট অর দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, যে প্রত্যেককে আমাদের ইনশিওর থাকতে হবে। একেবারেই। আবার সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। আমি আবার বলছি যে আতঙ্কগ্রস্ত করার জন্য নয়, কিন্তু হু বলছে যে 2050 সালের মধ্যে যদি এভাবে চলতে থাকে, তাহলে শুধুমাত্র এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণেই 10 কোটি মানুষের মৃত্যু হবে পৃথিবীতে। আমরা কেউ এই ভবিষ্যৎটা চাই না। সেই জন্য বোধ হয় আমাদের সচেতনতা এবং কোর্স কমপ্লিট করা, যখন তখন না খাওয়া এবং ওষুধের দোকান থেকেও প্রেসক্রিপশান ছাড়া না কেনা, এই বিষয়গুলো একটু সকলেরই মাথায় রাখা দরকার। ভালো থাকবেন সবাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। শুভরাত্রি।
নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।